শিক্ষা জীবনের সময় বাঁচাতে 2 পাবলিক পরীক্ষা এগিয়ে আনলো সরকার। এসএসসি ও সমমান শুরু 7 জানুয়ারি আর এইচএসসি 6 জুন। শিক্ষক আন্দোলনের মধ্যেই বরিশাল পেল নতুন উপাচার্য। দেশের আরও 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন। টিকায় গাফিলতির মাশুল দিচ্ছে বাংলাদেশ। হাম উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। সংক্রামক রোগ নিয়ে নিয়মিত গবেষণার তাগিদ। চামড়া শিল্প নগরীতে কার্যকর বর্জ্য শোধনাগার না থাকায় অধরা $5 বিলিয়ন বাজার। আন্তর্জাতিক সনদ পেলে রপ্তানি আয় হবে 3 গুণ। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বিপজ্জনক জায়গায় ঠেলে দিতে পারে ভুল পদক্ষেপ। তাইওয়ান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন শি জিনপিং। এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষার সময়সূচি এগিয়ে এনেছে সরকার। আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা 7 জানুয়ারি আর এইচএসসি শুরু 6 জুন। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যাতে সময় অপচয় না হয় এ লক্ষ্যেই এই 2 পাবলিক পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, মাত্র 2 মাসে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়, তবে গুণগত মান বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিল এসএসসি আর জুলাই আগস্ট মাসে হয় এইচএসসি পরীক্ষা। 2 পরীক্ষা মিলিয়ে প্রায় 40 লাখ শিক্ষার্থী প্রতি বছর বসেন পরীক্ষার টেবিলে। বেশ কিছুদিন ধরেই শিক্ষামন্ত্রী বলে আসছিলেন, এসব শিক্ষার্থীর পরীক্ষা এবং ফলাফল প্রকাশের সময়কাল দীর্ঘ হওয়ায় শিক্ষা জীবন থেকে একটি বছর সময় নষ্ট হয়ে যায়। তাই আগামী বছর থেকে এই 2টি বড় পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 1 মাসে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয় সহ সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময়ের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত জানান। বলেন, 2027 সালে এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি আর এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন, শেষ হবে 13 জুলাই। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। মন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য উপজেলাগুলোতে একটি করে স্বতন্ত্র কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছে সরকার। একটি মাল্টি পারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এটা হলো আমাদের ডিসিশন। এছাড়া শিক্ষার্থীদের জিপিএ 5 পাওয়ার চেয়ে শিক্ষকদের প্রশিক্ষণকে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা শিক্ষার্থী জিপিএ প্লাস পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুনুর রশিদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এদিকে একযোগে দেশের আরও 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করেছে সরকার। বুয়েটে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর একরামুল হক আর বেগম রোকেয়ার নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর AKM মতিনুর রহমান। এছাড়া কুমিল্লা, কবি নজরুল, ডুয়েট, রাঙামাটি, পাবনা ও জামালপুরেও নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া সবাইকেই 4 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে হাম ও এর উপসর্গের রোগী 50,000 ছাড়িয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে 400-রও বেশি শিশুর। হামের সাম্প্রতিক ভয়াবহ সংক্রমণ স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা ও টিকাদান কর্মসূচির ঘাটতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাফিলতি না করে সংক্রামক রোগ নিয়ে নিয়মিত গবেষণা প্রয়োজন। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি 11 মাসের রায়ান। হামের প্রথম ডোজ টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হয়েছে সে। বেড়াইতে আসি, পরে টিকা দিছি আর 2 তারিখে তারপর ওর যেরকম জ্বর উঠছে, তো ভাবছি যে এরকম স্বাভাবিক জ্বর, কিন্তু না, এটা আস্তে আস্তে এই যে 4-5 দিন পরে এই যে হাম উঠছে। পরিসংখ্যান বলছে, দেশে গত 1.5 দশকে কোনো বছরে হামে এত আক্রান্ত আর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় বিশ্বে মাত্র 4টি দেশে বছরে 50,000-এর বেশি রোগী পাওয়া গেছে। দেশগুলো হলো ভারত, ইউক্রেন, মাদাগাস্কার ও কঙ্গো।
হামের এই প্রাদুর্ভাব দেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা ও গাফিলতির চিত্রই তুলে ধরেছে সবার সামনে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবায় কেবল জনবল নিলেই হবে না, তৈরি করতে হবে দক্ষ জনবল। চিকিৎসক তৈরি করতে হবে, কতগুলো আইসিইউ নার্স তৈরি করতে হবে, আইসিইউ টেকনোলজিস্ট তৈরি করতে হবে, এবং অক্সিজেনের সরবরাহ কীভাবে নিশ্চয়তা করা যায়, দক্ষ জনশক্তি কীভাবে তৈরি করা যায়, সেই পরিকল্পনা নিশ্চিত করতে হবে। এটি যতদিন করা না যাবে ততদিন কিন্তু কখনোই আমাদের নীতি নির্ধারকদের প্রতিশ্রুতি এবং বক্তৃতাকে বাস্তবায়িত করা যাবে না। তারা বলছেন, স্বাস্থ্য খাতে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় রাখতে হবে প্রস্তুতি। একটা বড় শিক্ষা দিল যে গাফিলতি করা চলবে না, কোনো অবহেলা করা চলবে না, এবং সত্য তথ্য আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। চলমান গবেষণার জন্যই সার্ভেলেন্সটা খুব শক্তিশালী সার্ভেলেন্সটা হওয়া উচিত। ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে গেলাম, এই সব জিনিস দিয়ে দেশ চালানো যাবে না। দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে সঠিক ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করার উপর জোর দেন এই বিশেষজ্ঞরা। খালি অন্যকে দোষ দিতেই আমরা ব্যস্ত। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ট্যানারি শিল্প ঢাকার হাজারীবাগ থেকে সাভারে যাওয়ার 1 যুগ পেরিয়ে গেলেও চালু হয়নি কার্যকর বর্জ্য শোধনাগার, যে কারণে এখনও মিলছে না আন্তর্জাতিক LWG সনদ, আর তাতেই বিশ্ববাজারে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের চামড়া শিল্প। ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বছরের পর বছর এই সমস্যার সমাধান হচ্ছে না। আন্তর্জাতিক সনদ মিললে উৎপাদিত চামড়া রপ্তানি করে অন্তত 3 গুণ বেশি আয় হতো বাংলাদেশের। পরিবেশ বান্ধব সবুজ কারখানায় আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়া উৎপাদনের লক্ষ্যে 2017 সালে ঢাকার হাজারীবাগ ছেড়ে সাভারের হরিণধরায় স্থানান্তর করা হয় ট্যানারি পল্লী। অনেক আশার কথা শোনানো হলেও বাস্তবে 1 যুগ পরও সেখানে চালু করা যায়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP। পরিবেশ বান্ধব না হওয়ায় তাই এখনো মেলেনি এ সংক্রান্ত আন্তর্জাতিক স্বীকৃতি বা LWG সনদ, আর সে কারণেই বাংলাদেশের চামড়া সরাসরি রপ্তানি করা যায় না ইউরোপ বা আমেরিকার বাজারে। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে সে আক্ষেপ তুলে ধরেন শিল্প মালিকরা। এই ক্ষেত্রে সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যে 17 সালে যে CTP পূর্ণাঙ্গ না করে আমাদেরকে একটা বিপদে ফেলে আমরা যেখানে যে 1710 মার্কের কথা বলছি সেই 300 ক্রুশাল মার্কে আমরা অ্যাচিভ করতে পারলাম না। একে তো পরিবেশ বান্ধব সনদের অভাবে চামড়ার ন্যায্য দাম মেলে না, তার উপর রপ্তানিযোগ্য জুতার জন্য বাধ্য হয়ে আমদানি করতে হয় বিদেশি চামড়া, তাতে চরম আর্থিক লোকসানে ব্যবসায়ীরা। আমাদের যে বিশাল একটা ঐতিহ্যের মার্কেট ছিল কোরিয়া, ঐতিহ্যের মার্কেট ছিল আমাদের ইটালি, স্পেন, আমরা কমপ্লায়েন্স দেশগুলিতে এখন চামড়া বিক্রি করতে পারছি না। বিশ্লেষকরাও বলছেন, CETP চালু করতে না পারার ব্যর্থতা শুধু ব্যবসায়ীদেরই নয়, পুরো দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকিও বাড়ছে দিন দিন। আপনি ধলেশ্বরী নদী বলেন, ওখানকার মাটি বলেন, বাতাস বলেন, আমরা বিজনেস করব, পরিবেশের ক্ষতি না করে আমরা যদি করতে চাই, আমরা একটু নিজ উদ্যোগগুলো একটু বেশি বেশি করে নিতে হবে। এদিকে সংকট সমাধানে অতীতের মতোই কেবল আশ্বাসের কথাই শোনালো শিল্প মন্ত্রণালয়। CETPটাকে আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের প্রধান টার্গেট হলো যে 25,000 ঘনমিটারের ভিতরে এই CETPটাকে একবারে স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, যে কমপ্লায়েন্স লেভেলে নিয়ে যাওয়া, এবং পাশাপাশি আরেকটি CETP স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ব্যবসায়ীরা বলছেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি CETP পুরোপুরি কার্যকর করে আন্তর্জাতিক সনদ পাওয়া যায়, তবে চামড়া শিল্প থেকেই বছরে $5 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কোরবানির পশুর সংকট নেই, সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক আছে বিজিবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। যে চোরাই পথে যেটা বললেন গরু আসতেছে, এই ব্যাপারে আমরা প্রচন্ডভাবে সচেতন আছি। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, বাট সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন।
দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,83,00,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এখন দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সে সময়ে ভোটার সংখ্যা ছিল 12,76,95,183 জন। ইসি কর্মকর্তারা জানান, গত 24 নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে, তারাই তালিকায় যুক্ত হয়েছেন। কোরবানির পশুর হাট ও বিপণী বিতান টার্গেট করে জাল টাকা তৈরির পর তা বিক্রি করছে একটি চক্র। উত্তরা ও গাজীপুর থেকে 3 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এদিকে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 6 চীনা নাগরিক সহ 9 জনকে। ডিবি বলছে, সহজেই দেশ থেকে টাকা পাচার করছে ফাঁদ পেতে বসা দেশি বিদেশি চক্র। টাকা ছাপানোর এই দৃশ্য রাজধানীর একটি বাসায়। দেখতে আসল টাকা মনে হলো এগুলো জাল। একটি চক্র এখানে টাকা তৈরির পর ছড়িয়ে দিচ্ছে তা সবখানে। সম্প্রতি এই চক্রের খোঁজ পায় গোয়েন্দারা। টাকা বিক্রির সময় উত্তরা ও গাজীপুর থেকে গ্রেপ্তার হয় 3 জন। উদ্ধার করা হয় 34 লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির বিপুল সরঞ্জাম। পুলিশের দাবি, চক্রটি কয়েক মাস ধরে জাল টাকা তৈরির পর তা বিক্রি করেছে। এবারের ঈদেও জাল টাকা পশুর হাট ও বিপণী বিতানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। আমরা ডিবি তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং তাদের এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তে দমন করব, রোধ করব। লাখে 6,000 টাকা লাভে জাল টাকা বিক্রি করত চক্রটি, যা বাজারে ছড়িয়ে দিত কয়েকজন। তাদের সাথে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অনলাইন জুয়া চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি, যার মধ্যে 6 জন চীনা নাগরিক। সংস্থাটির দাবি, জুয়ার টাকা বিদেশে পাচার করত চক্রটি। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ তিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টর এলাকায় কাউসার করিম ও রোকন একই দিনে সকাল 9 তুরাগ থানাধীন রূপায়ণ হাউজিং স্টেট এলাকায় চীনা নাগরিক আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। অনলাইনের জুয়া থেকে মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন ডিবির এই কর্মকর্তা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাধা না হয় তা নিশ্চিত করতে হবে। রাজধানীতে শিশু স্বর্গ মডেল বিষয়ক কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। এ সময় মন্ত্রীরা জানান, সারা দেশে প্রতিবন্ধীদের সব ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিতে শিশু স্বর্গ প্রকল্প শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রাথমিকভাবে দেশের 10টি জায়গায় চালু হবে এ প্রকল্প। বৃহস্পতিবার রাজধানীর করাল বস্তিতে শিশু স্বর্গ মডেল বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেন হৃদরোগ বিশেষজ্ঞ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। সেবা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। খোঁজ নেন এই বস্তিতে থাকা প্রতিবন্ধীদের। এই অনুষ্ঠানে জানানো হয়, অন্তত 35 লাখ প্রতিবন্ধী আছে দেশে। তাদের সব সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে, তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফিজিওথেরাপিদের নিয়োগ করা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের সেবা করবার জন্য। এ ব্যাপারে একটি অনুশাসনও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিবন্ধীদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিতে জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়। নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। প্রতিবন্ধীদের নিয়ে সরকার সামনে আরও কাজ করবে বলেও জানান তিনি। পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও পেশাগত ঐক্য জোরদারের লক্ষ্যে গঠন করা হলো টেলিভিশন এডিটর্স কাউন্সিল। আহ্বায়ক হয়েছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক আর সদস্য সচিব সময় টিভির সিইও জুবায়ের বাবু। দুপুরে রাজধানীতে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই চূড়ান্ত করা হবে পূর্ণাঙ্গ কমিটি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের নিয়ে যাত্রা শুরু হলো টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। এর লক্ষ্য পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও অর্থবহ সংবাদ প্রচার এবং টেলিভিশন সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম গঠন। রাজধানীর একটি হোটেলে টেলিভিশন চ্যানেলের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকদের এক সভায় ঘোষণা করা হয় সংগঠনটির আহ্বায়ক কমিটি। এই কমিটির আহ্বায়ক বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিক। সদস্য সচিব করা হয়েছে সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে। আর নির্বাহী সদস্য হিসেবে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় নেতৃত্বের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব একটা পূর্ণাঙ্গ কমিটি যেন করা যায় এবং সেখানে যাতে অত্যন্ত দায়িত্বশীল মানুষ যারা এটাকে সময়ও দিতে পারবেন এবং ওই যোগ্যতাও যাদের আছে তারা এটা করবেন। তাদের আশা, টেলিভিশন এডিটর্স কাউন্সিল পেশাগত উৎকর্ষ, সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এ সময় জানানো হয় শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি, সদস্য পদ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। বড় যে বিষয়টা। ডিবিসি নিউজ ডেস্ক।